হ্যালো এভরিওয়ান। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা IELTS জেনারেল ট্রেনিং রিডিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এক্ষেত্রেও আপনাদের টোটাল টাইমটা থাকবে 60 মিনিট এবং এই 60 মিনিটে আপনাদের 40 টা কোয়েশ্চেন আনসার করতে হবে। তার মানে হচ্ছে একটা কোয়েশ্চেন আনসার করার জন্য আপনারা 90 সেকেন্ড করে টাইম পাবেন। এই ক্ষেত্রে হচ্ছে ৩ টা সেকশন থাকবে। সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3 এবং এই ৩ টা সেকশন মিলিয়ে টোটাল ৫ থেকে ৬ টা টেক্সট থাকতে পারে। এবং এই ক্ষেত্রে টোটাল টেক্সটের লেংথ হবে ২১৫০ থেকে ২৭৫০ ওয়ার্ডস। তার মানে হচ্ছে অ্যারাউন্ড 2000 থেকে 3000 ওয়ার্ডস আপনাকে পড়তে হতে পারে। ঠিক আছে? এখানে যে টেক্সটগুলো ইউজ করা হয় সেগুলো নেওয়া হয়ে থাকে এভরিডে সোর্সেস থেকে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টস থেকে, নোটিসেস থেকে, ব্রোশারস থেকে। তো ব্রোশারস কি? এটা আবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে। ব্রোশারস হচ্ছে এক ধরনের মেনুস, ঠিক আছে? আমরা যদি কোনো রেস্টুরেন্টে যাই তো ওরা আমাদের একটা ক্যাটালগ দেখায় না যে কি খাবার এভেইলেবল আছে? অথবা আপনি যদি কোনো একটা ফার্নিচার স্টোরে যান, সেখানে আপনাদের একটা ক্যাটালগ দেখানো হয় যে কি ফার্নিচার এভেইলেবল আছে। তো সেগুলোকে বলা হয় ব্রোশারস। এটা বিভিন্ন টাইম টেবলস হতে পারে যে কোন ট্রেন কখন আসে, which train arrives before 9 PM, ঠিক আছে? ওয়ার্ক প্লেস ডকুমেন্টস হতে পারে যে ওয়ার্ক প্লেস রিলেটেড কোনো ইনফরমেশন সেটা হতে পারে। নিউজ পেপারস হতে পারে অথবা ম্যাগাজিনস হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে যদি নিউজ পেপারস বা ম্যাগাজিনস ইউজ করা হয় সেক্ষেত্রে টেক্সটগুলো হবে একটু হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যে টাইপের টেক্সট হয়ে থাকে সেই ধরনের, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু কোনো জটিল একাডেমিক টেক্সট আপনাকে দিবে না। এই টেস্টটা ডিজাইন করা আপনার প্র্যাকটিক্যাল সার্ভাইভাল ইংলিশ চেক করার জন্য যে আপনি সোশ্যাল এবং ওয়ার্কপ্লেস কনটেক্সটে সঠিকভাবে ইংলিশটা ব্যবহার করতে পারছেন কিনা। আপনি এফিশিয়েন্টলি এবং এফেক্টিভলি ইংলিশটাকে ব্যবহার করতে পারছেন কিনা। তো এখন চলুন স্ট্রাকচারটা নিয়ে কথা বলা যাক। এখানে হচ্ছে ৩ টা সেকশন থাকে যেমনটা আমি বলছিলাম সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3। সেকশন 1 এ ২ থেকে ৩ টা টেক্সট থেকে থাকে যেটা হচ্ছে এভরিডে লাইফ থেকে নেওয়া হয়ে থাকে। এটা হতে পারে হোটেল ব্রোশারস, অ্যাডভার্টাইজমেন্টস, নোটিসেস, শিডিউলস এবং লিফলেটস। সেকশন 2 তে ২ টা ওয়ার্ক রিলেটেড টেক্সটস থাকে। এটা হতে পারে কোনো জব ডেসক্রিপশনস, ওয়ার্কপ্লেস পলিসিস, কন্ট্রাক্টস, ইনস্ট্রাকশনস বা ট্রেনিং ম্যাটেরিয়ালস। তো এই ধরনের টেক্সট থাকতে পারে। এবং সেকশন 3 তে কি হয়? একটা লং প্যাসেজ থাকে যেটা হতে পারে একটা ম্যাগাজিন থেকে নেওয়া, একটা নিউজপেপার থেকে নেওয়া অথবা কোনো একটা আর্টিকেল থেকে নেওয়া। এটা কিন্তু অনেক বেশি কমপ্লেক্স থাকে সেটার স্টাইলটা এবং এই টেক্সটের যে মানে ধরনটা জনরাটা কিন্তু একটু কম একাডেমিক থাকে। কিন্তু কমপ্লেক্সিটির লেভেলটা একাডেমিক রিডিং এর মতোই বা তার চেয়ে বেশি থাকে। ঠিক আছে? তো চলুন কথা বলা যাক এখানে কি স্কিল আপনার টেস্ট করা হয়ে থাকে। যে, যে আপনি হচ্ছে একটা টেক্সট পড়ে সেটা হচ্ছে স্পেসিফিক ইনফরমেশন লোকেট করতে পারছেন কিনা এবং আন্ডারস্ট্যান্ড করতে পারছেন কিনা সেটা এখানে চেক করা হয়ে থাকে। আপনি একটা টেক্সট পড়ে মেইন আইডিয়া বা জেনারেল মিনিংটা বের করতে পারছেন কিনা সেটাও এখানে টেক্সট চেক করা হয়ে থাকে। আপনি হচ্ছে ওয়ার্কপ্লেস ডিটেইল এবং সোশ্যাল কনটেক্সট এর যে টেক্সট গুলো আছে সেগুলো পড়ে সেগুলোর অন্তর্নিহিত যে অর্থ বা মর্মার্থ সেটা বুঝতে পারছেন কিনা। আপনি অপিনিয়নস আইডেন্টিফাই করতে পারছেন কিনা, অ্যাটিটিউডস বা ক্লেইমস গুলো আপনি সফলভাবে বুঝতে পারছেন কিনা, আপনি রাইটারের আর্গুমেন্ট সহজভাবে বুঝতে পারছেন কিনা, এগুলো এখানে দেখা হয়ে থাকে। আপনি হচ্ছে স্কিমিং, স্ক্যানিং বা কি ফ্যাক্টস গুলাকে ডিফারেনশিয়েট করতে পারছেন কিনা, এইগুলো এক্ষেত্রে দেখা হয়ে থাকে। তো আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, স্কিমিং মানে হচ্ছে কোন টেক্সট পড়ে একটা জেনারেল ওভারভিউ নেওয়া। কিন্তু স্ক্যানিং মানে হচ্ছে এক্সাক্ট ইনফরমেশন বের করা। ঠিক আছে? ২ টার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনি যদি কোনো একটা টেক্সট পড়ে সেখান থেকে জাস্ট জিস্টটা বের করতে যান, তাহলে হচ্ছে আপনার স্কিম করতে হবে। কিন্তু যদি আপনি কোনো এক্সাক্ট ইনফরমেশন বের করতে যান, তাহলে আপনাকে স্ক্যান করতে হবে। তো চলুন কথা বলা যাক কি টাইপের কোয়েশ্চেন এখানে থাকতে পারে। এমসিকিউস থাকতে পারে যে আপনার ৩ টা বা ৪ টা অপশন থেকে অ্যান্সারটা চুজ করতে হবে। আইডেন্টিফাইং ইনফরমেশন থাকতে পারে যে ট্রু, ফলস, নট গিভেন, যে একটা স্টেটমেন্ট কি ট্রু নাকি ফলস নাকি নট গিভেন মানে ওটা দেওয়াই নাই। একটা স্টেটমেন্ট কি প্যাসেজের সাথে ম্যাচ করে নাকি কন্ট্রাডিক্ট করে নাকি সেটার রিলেটেড কোনো ইনফরমেশন দেওয়াই নেই। তারপরে হচ্ছে আইডেন্টিফাইং রাইটারস ভিউস, ইয়েস, নো, নট গিভেন। একটা স্টেটমেন্ট সেটা কি রাইটার ভিউ এর সাথে এগ্রি করে নাকি ডিসএগ্রি করে নাকি সেটা দেওয়াই নাই বা সেটার মেনশনই করা নাই টেক্সটের মধ্যে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে আসে ম্যাচিং ইনফরমেশন, যে ম্যাচ স্টেটমেন্টস টু সেকশনস ও প্যারাগ্রাফস, যে একটা সেকশন অথবা প্যারাগ্রাফ থেকে কোনো একটা স্টেটমেন্টকে ম্যাচ করা লাগতে পারে। ম্যাচিং ফিচার্স, এখানে হতে পারে কোনো একটা পিপল, কোনো একজন পারসন বা কোনো একজন স্কলারলি পারসন কোনো একটা পার্টিকুলার
বিষয়ে কাজ করেছেন বা কথা বলেছেন, সেটার সাথে উনার কাজকে ম্যাচ করা লাগতে পারে। কোনো অর্গানাইজেশনের সাথে সেটা রিলেটেড ইনফরমেশন ম্যাচ করা লাগতে পারে। অথবা কোনো আইটেমের সাথে টেক্সট থেকে কোনো ইনফরমেশন ম্যাচ করা লাগতে পারে। তারপরে হচ্ছে ম্যাচিং হেডিংস। এটা হচ্ছে একাডেমিক রিডিং এর মতো জেনারেল ট্রেনিং রিডিং ও থাকে এবং এটাও অনেক বেশি স্টুডেন্টরা ভয় পেয়ে থাকে। এখানে কি হয় যে কতগুলো প্যাসেজ দেওয়া থাকে এবং সেই প্যাসেজ গুলোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট হেডিং আপনার বের করতে হয়। ঠিক আছে? চুজ কারেক্ট হেডিং ফর প্যারাগ্রাফ অর সেকশন। আম তার মানে হচ্ছে আপনার একটা সেকশন বা প্যারাগ্রাফের জন্য কারেক্ট হেডিং বের করতে হবে। তারপর আসে সেন্টেন্স কমপ্লিশন, মানে হচ্ছে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেখানে কিছু ব্ল্যাঙ্কস থাকবে। আপনি প্যাসেজ থেকে কারেক্ট ইনফরমেশন বের করে বা এক্সাক্ট ইনফরমেশন বের করে সেই সেন্টেন্সের গ্যাপে সেটা বসাতে হবে। তারপরে থাকতে পারে সামারি, নোট, টেবিল অথবা ফ্লোচার্ট কমপ্লিশন, যে একটা সামারি থাকতে পারে, একটা প্যাসেজের সামারি, সেখানে কিছু গ্যাপস দেওয়া হলো। সেখানে আপনি এক্সাক্ট ইনফরমেশনটা টেক্সট থেকে নিয়ে বসালেন, অথবা কোনো একটা নোট দেওয়া থাকতে পারে, কোনোটা টেবিল দেওয়া থাকতে পারে, অথবা কোনোটা ফ্লোচার্ট দেওয়া থাকতে পারে। ফ্লোচার্ট থাকলে কি হবে যে এরকম ইনফরমেশন একটার পর একটা আসবে এবং সেখানে কোনো গ্যাপ থাকতে পারে, সেই গ্যাপে আপনি টেক্সট থেকে কোনো একটা পার্টিকুলার ইনফরমেশন নিয়ে এসে সেটা বসাতে হতে লাগতে পারে। তারপর হচ্ছে ডায়াগ্রাম লেবেল কমপ্লিশন, যে একটা ডায়াগ্রাম থাকতে পারে যে এই কাজটার পরে এই কাজটা হচ্ছে, তারপরে এই কাজটা হচ্ছে। ঠিক আছে? সেখানে কিছু গ্যাপস থাকতে পারে। সেখানে আপনার কারেক্ট ইনফরমেশন বসানো লাগতে পারে। এবং লাস্টলি শর্ট অ্যান্সার কোয়েশ্চেনস, যে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে কে এই জিনিসটা করেছে বা কোথায় এই জিনিসটা পাওয়া গিয়েছে, এবং সেটা একটা 1 ওয়ার্ড বা 2 ওয়ার্ড আনসার লিখা লাগতে পারে। তো চলুন এখন কথা বলা যাক স্কোরিং নিয়ে। তো স্কোরিংটা কিন্তু জেনারেল ট্রেনিং এ একটু ডিফিকাল্ট বেশি স্কোর তোলা একাডেমিক রিডিং এর তুলনায়। এক্ষেত্রে আপনি ৪০ টা কারেক্টলি আনসার করলেই ব্যান্ড ৯ পাবেন। ব্যান্ড 8.5 পেতে গেলে আপনার হচ্ছে 39 টা কারেক্টলি আনসার করতে হবে। ব্যান্ড 8 পেতে গেলে আপনার 37 টু 38 টা কারেক্টলি আনসার করতে হবে। ব্যান্ড 7 পেতে গেলে 34 টু 35 টা কারেক্টলি আনসার করতে হবে। ব্যান্ড 6 পেতে গেলে আপনার ৩০ টা কারেক্টলি আনসার করতে হবে, এবং ব্যান্ড ৫ পেতে গেলে আপনার ২৩ টা কারেক্টলি আনসার করতে হবে। এখানে বলে রাখা ভালো যে আপনি যদি একাডেমিক রিডিং এ ২৩ টা কারেক্টলি আনসার করেন, তাহলে আপনি পেতেন ব্যান্ড ৬। কিন্তু এক্ষেত্রে পাচ্ছেন ব্যান্ড ৫, মানে পুরো একটা ব্যান্ড স্কোর কম পাচ্ছেন আপনি সেম অ্যামাউন্ট অফ কোয়েশ্চেনস আনসার করে। তো চলুন কথা বলা যাক কিছু কমন চ্যালেঞ্জেস নিয়ে। যে সেকশন 1 টা স্টুডেন্টদের কাছে অনেক ইজি মনে হয়, কিন্তু অনেকে হচ্ছে ডিটেইলস মিস করে যায়। যে একটা পার্টিকুলার ডিটেইলস সেটা মিস মিস করে যায়। তো সেটা যাতে না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। সেকশন 2 এর টেক্সটগুলো অনেকের কাছে কনফিউজিং মনে হতে পারে। কারণ অনেকে হচ্ছে ওয়ার্ক প্লেস টার্মস বা ইনস্ট্রাকশন এর সাথে ফ্যামিলিয়ার হন না বা থাকেন না। তারা হচ্ছে এগুলো তাদের কাছে নতুন হয়ে থাকে। যেমনটা আমি বলছিলাম যে সেকশন 3 টা অনেক বেশি লেংদি এবং হচ্ছে অনেক কমপ্লেক্স হয়ে থাকে, এবং এখানে স্ট্রং কম্প্রিহেনশন স্কিলের প্রয়োজন পড়ে। মানে অনেক, অনেক প্রখর হচ্ছে বোঝার ক্ষমতা থাকতে হয় আপনার সেকশন 3 এর টেক্সটটা পড়ে বুঝার জন্য। ঠিক আছে? এটা অনেকটা সিমিলার টু একাডেমিক রিডিং এর প্যাসেজ 3। ঠিক আছে? একাডেমিক রিডিং এর প্যাসেজ 3 এর সাথে অনেকটাই সিমিলার। কিন্তু একাডেমিক রিডিং এর প্যাসেজ 3 এর থেকেও এটা অনেক ক্ষেত্রে কমপ্লেক্স হতে পারে। টাইম বেশিটা অনেকে ফিল করে যে হচ্ছে অনেকে ঠিক টাইমে শেষ করতে পারে না। 60 মিনিটে আপনার 40 টা কোয়েশ্চেন আনসার করতে হবে। তার মানে হচ্ছে ৯০ সেকেন্ডে একটা কোয়েশ্চেন আনসার করতে হবে। অনেকে কি করে একটা কোয়েশ্চেনে ২-৩ মিনিট শেষ করে দেয় এবং শেষে গিয়ে দেখা যায় যে টাইম থাকে না হাতে। তো এটা করা যাবে না। আপনি যদি একটা কোয়েশ্চেনে স্টাক হয়ে যান, আপনি বেশিক্ষণ আটকে না থেকে পরের কোয়েশ্চেনে মুভ অন করেন। তারপরে যদি টাইম হাতে থাকে সবগুলো কোয়েশ্চেন আনসার করার পরে, তাহলে আপনি সেই কোয়েশ্চেনে আবার গো ব্যাক করেন, গিয়ে সেটা আনসার করার চেষ্টা করেন। পারলে তো ভালো, পারলেন, না পারলেও সমস্যা নেই বা কোনো একটা তেমন বিশেষ কোনো ক্ষতি নেই। এবং ফাইনালি সেটা হচ্ছে ফলস এবং নট গিভেন এর মধ্যে অনেকে কনফিউজ হয়ে যায়। যে কোনো একটা ইনফরমেশন দেওয়া নেই, তার মানে কি এটা ফলস হবে? কিন্তু না, এটা হবে নট গিভেন। অনেকে কি করে যে কোনো একটা ইনফরমেশন দেওয়া না থাকলে সেটা ফলস লিখে ফেলে। তো সেটা যদি আপনি করেন, সেটা obviously রং বা ভুল হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে? এখন চলুন কথা বলা যাক কিছু স্ট্র্যাটেজিস এবং টিপস নিয়ে। তো প্রথমত আপনার কি করতে হবে? আপনার টেক্সটটা স্কিম করতে হবে আন্ডারলাইন কনটেক্সটটা বোঝার জন্য। ঠিক আছে? যে এই একটা টেক্সটের অন্তর্নিহিত মানেটা কি সেটা বোঝার জন্য আপনার সেই টেক্সটটাকে স্কিম করতে হবে। তারপরে হচ্ছে কিওয়ার্ড গুলো হাইলাইট বা আন্ডারলাইন করতে হবে। যে আপনি একটা কোয়েশ্চেনে একটা পার্টিকুলার কিওয়ার্ড পেয়েছেন, সেটাকে আপনার টেক্সটে আন্ডারলাইন করতে হবে। তারপর হচ্ছে আপনি কুইকলি নেম, ডেটস, নাম্বারস বা কিওয়ার্ডস এগুলো খুঁজে বের করার জন্য স্ক্যান করতে হবে। যে আপনি এটার একটা প্যাসেজ বা একটা টেক্সট পড়ে খুব দ্রুত চোখ বুলিয়ে আপনি কোন একটা নাম্বার, কোন একটা নাম বা কোন একটা হচ্ছে জায়গার নাম খুব সহজে বের করতে পারছেন কিনা সেটা আপনাকে এনশিওর করতে হবে, এবং এটার জন্য বেশি, বেশি করে প্র্যাকটিস করতে হবে। টাইমের প্রতি অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। আপনি এখানে যেহেতু আপনার ৬০ মিনিটে ৪০ টা কোয়েশ্চেন আনসার করতে হবে, আমি সাজেস্ট করি যে সেকশন 1
এবং সেকশন 2 এর জন্য আপনারা হচ্ছে টোটাল 30 মিনিটস টাইম নেন এবং সেকশন 3 এর জন্য আপনি বাকি 30 মিনিটস রিজার্ভ রাখেন। কারণ হচ্ছে প্রথম সেকশন 1 এবং 2 তে 15 মিনিটস করে টাইম নেন অথবা 10 মিনিটস, 20 মিনিটস করে টাইম নেন এবং সেকশন 3 এর জন্য ম্যাক্সিমাম টাইমটা অ্যালোকেটেড রাখেন বা 30 মিনিটস অ্যালোকেটেড রাখেন। এটা যদি কোনোভাবে না করতে পারেন, যাতে আপনি এট লিস্ট 25 মিনিট রাখছেন সেকশন 3 এটা অন্তত এনশিওর করেন। তারপরে হচ্ছে ওয়ার্ড লিমিট নিয়ে সতর্ক থাকেন যে একটা ইনস্ট্রাকশনে যদি বলা হয়ে থাকে 1 ওয়ার্ড অনলি, তাহলে আপনি একটা ওয়ার্ডের বেশি লিখছেন কিনা বা আপনি যদি 2 ওয়ার্ডস অনলি বলা হয়ে থাকে তাহলে আপনি ওটার বেশি লিখছেন কিনা সেটার প্রতি সতর্ক থাকুন। সেটার প্রতি অনেক বেশি অ্যাটেনটিভ থাকতে হবে। তারপর হচ্ছে অথেন্টিক সোর্সেস থেকে প্র্যাকটিস করতে হবে। আপনি বেশি করে হচ্ছে কেমব্রিজের প্র্যাকটিস টেস্টগুলো সলভ করতে হবে। কেমব্রিজ 10 থেকে 20 এই যে ১১ টা বই আছে এগুলা খুব বেশি করে প্র্যাকটিস করতে হবে। এবং লাস্টের যে প্রো টিপটা সেটা হচ্ছে অ্যান্সার গুলা ডিরেক্টলি অ্যান্সার স্ক্রিপ্টে লিখতে হবে। আপনি হয়তো এটা জানেন যে রিডিং এ আপনার অ্যান্সার গুলা ট্রান্সফার করার জন্য কোনো এক্সট্রা টাইম দেওয়া হয় না। তার মানে হচ্ছে আপনি যখনই একটা অ্যান্সার বের করবেন সেটা সরাসরি অ্যান্সার স্ক্রিপ্টে বা অ্যান্সার শিটে লিখবেন। সেটা কোয়েশ্চেনে লিখার কোনো দরকার নেই। আচ্ছা, তো পরিশেষে এটা বলা যায় যে জেনারেল রিডিংটা হচ্ছে একটা এভরিডে আ সিনারিও বেসড, প্র্যাকটিক্যাল বেসড হচ্ছে একটা রিডিং টেস্ট। এখানে হচ্ছে এভরিডে সিনারিওতে আমরা যে টাইপের শব্দ ব্যবহার করে থাকি, সেগুলোর উপর বেসড করে এই রিডিং টেস্টটা ডিজাইন করা। এইখানে সেকশন 3 টা হচ্ছে মোস্ট চ্যালেঞ্জিং। এটা হচ্ছে একাডেমিকের সেকশন 3 এর সাথে অনেকটাই সিমিলার কিংবা কোনো ক্ষেত্রে একাডেমিকের সেকশন 3 এর থেকেও এটা জটিল বা কমপ্লেক্স হতে পারে। আরেকটা জিনিস যেটা আমি বলেছিলাম যে কোয়েশ্চেন টাইপটা সেম থাকে কিন্তু স্কোরিংটা ডিফিকাল্ট থাকে। তার মানে হচ্ছে যেটাতে আপনি 9 এ 9 পেতে গেলে আপনার 40 টাই কারেক্টলি অ্যান্সার করতে হবে। যে ক্ষেত্রে একাডেমিকে আপনি 39 টাও যদি কারেক্টলি অ্যান্সার করেন তাও আপনি 9 পেতে পারবেন। এবং লাস্টলি আপনার সঠিক প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দিয়ে প্র্যাকটিস করতে হবে। সেক্ষেত্রে সঠিক ম্যাটেরিয়ালস বলতে আমরা কি বুঝাচ্ছি? সেটা হচ্ছে কেমব্রিজ। ঠিক আছে? কেমব্রিজ দিয়ে আপনি বেশি করে প্র্যাকটিস করতে হবে। কেমব্রিজের কোনো বিকল্প নেই। এটা মাথায় রাখতে হবে। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।